গুড়িয়ে দিয়েছে। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। ব্যানার্জি পুরো ডেমোক্রেটিক সিস্টেমটাকে নষ্ট করেছে, আমরা কি করে ক্ষমা করবো এটা এমনবাসী? বলার কি আছে? আবার বেআইনি আপনার অবৈধ এমপির অবৈধ অফিস ভাঙা হচ্ছে, এর মধ্যে লজ্জার কিছু নেই। ডায়মন্ডে এখানে ভোট করতে দিত না কেউ, আজকে এখানকার ও ছাপ্পাটা মারতে পারেনি, কারণ এটা আমাদের এরিয়া বলে। সেই জন্য এখানটা ভাতের চাল টিপলে যেমন বোঝা যায়, এই বুথেতেও 119 ভোটে হেরেছিল। 119 ভোটে এই বুথে আমি জিতেছি। এই নতুন বলে এমপি অফিস যেখানে ও রেগুলার আসতো, অভিষেক ব্যানার্জি একটা অভিশাপ, এবং তার গ্যাংদের যতক্ষণ না আমরা গারদে ঢোকাতে পারছি, আইনত ব্যবস্থা নিতে পারছে, ততক্ষণ আমাদের শান্তি নেই। আর ওদের ছেড়ে দিলে আমাদের পাপ হবে, আর আমরা ছাড়ার জন্য এখানে যাইনি। ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। আমরা সায়েন্সের ছেলে, অভিষেক যে হারে অত্যাচার করেছে তাকে আমরা ছাড়বো না। আছে সব দেখে চলে গেছে, সব এদিক ওদিক দিয়ে দেখছে। আমি নিজেই চেপে গেছি, আমি বেরিয়ে যেতে পারলাম। ওদিকে পার্টি অফিস ভাঙচুর চলছে, ওখানে যাননি, কালীঘাটে দাঁড়িয়ে গাঁগড়েছেন অভিষেক। এইসব হয়েছে, আমরাও দেখে নেব। সরকার উল্টালে ওই ধারাতে আমরাও দেখে নেব। আরে সরকার উল্টাবে কবে সেটা তো একটা প্রশ্ন, আর হয়তো একদিন উল্টাবে,
ততদিনে আপনি কোথায় থাকবেন সেটাও তো একটা প্রশ্নের। আর আপনি কি ভাবছেন টিএমসি এখনো থাকবে? 2 মাস জাস্ট সরকারটা চেঞ্জ হয়েছে, তাতেই তো কোথায় যে আপনারা ডুবে গেছেন আপনাকে তো দেখতেই পাওয়া যায় না। কখনো এজেন্সি ডাকলে দেখি বের হন, আর আজকে বেরিয়েছেন। কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? এখনো স্বপ্ন দেখছেন পরিবর্তন হবে, আপনারা ক্ষমতায় আসবেন? যারা আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙছেন, ওই ধারাতে ওই নিয়মে পাল্টা করবেন, এত স্বপ্ন এখনো দেখছেন অভিষেক? আপনার যা হাল, এ তো পার্টি অফিস ভাঙচুর, এটা তো অফিসে মানে বসার জায়গা ভাঙচুর, এরপর তো বাড়ির দিকে আসবে যা শুনছি। আপনার বাড়িও তো ঠিক নেই, তারও যে প্ল্যানিং সেটাও তো ঠিক নেই। আপনিও কোথাও ফিল করেছেন, সেই জন্যে আপনি সময় চেয়েছিলেন হাইকোর্টে সাবমিট করার ব্যাপারে। সব তো চলছে, আপনার অনেক প্রভাব, টাকা পয়সা অনেক খরচ করতে পারেন, এদিক সেদিক করে ডেট নিয়ে তারিখ পে তারিখ করার চেষ্টা করছেন, সেটা করুন, কিন্তু কতদিন? দর্শক ভাবুন, একদিকে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, সেখানে কারো পাত্তা নেই। সেখানে হ্যাঁ বিজেপির লোকেরাও আছেন। দেখুন, বিজেপি বলতে পরিবর্তনকামী লোক, বিজেপি শাসক দল এখন হয়েছে, তারা তখন বিরোধী ছিল, তাদের মুভমেন্টের সঙ্গে মানুষ মিশে গেছিলেন। তো আজকে বিজেপির নেতারা যেমন ওখানে আছেন, এই যে অভিজিৎ দাস ওরফে ববি, যিনি অভিষেকের বিরুদ্ধে লোকসভার ভোটে লড়েছিলেন, ওনাকে ভীষণভাবে নির্যাতন করা হয়েছিল। উনি এখন ইদানিংকালে অভিষেকের সম্পর্কে নানান সব বিষয়ে সরব হচ্ছেন, অভিযোগও করাচ্ছেন, যেসব ওখানে গণ্ডগোল পাকিয়েছেন, এমনকি সেবাশ্রয় সমেত। সেবাশ্রয়ে যা করেছেন অভিষেক, আমি তো শুনছি ওই কেসটা নাকি আরও মারাত্মক কেস হবে। এমন মেডিকেল ক্যাম্প করেছেন নিয়মের বাইরে গিয়ে, ওই ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়ে কার হাত কার পা চলে গেছে, অঙ্গহানি হয়েছে, অঙ্গচ্ছেদ হয়েছে, সহজ কথা নাকি? মামলা হয়েছে তো। হেলথ ডিপার্টমেন্ট বা মেডিকেল কাউন্সিল তারা সব তো দেখছে তো, নিশ্চয়ই খোঁজ পেয়েছেন। কত দিকে বাঁচবেন, কত দিক থেকে রক্ষা কবচ নেবেন? শৈজাল থেকে শুরু করে হুমকি হুঁশিয়ারি, ডিজে বাজানো, দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, অমক তমক, তার সঙ্গে আবার সেবাশ্রয়, সময় সেবা করতে গেছিলেন, করে একটা নিজের প্রচার আনতে গিয়েছিলেন, সেটাও ফেঁসে যাচ্ছেন। এমন সব করেছেন ওখানে নিয়মের বাইরে গিয়ে, মানুষের জীবন নিয়ে খেলা। তো কত দিক দিয়ে বাঁচবেন? তো এখন উনি বাঁচবেন কিনা ঠিক নেই, উনি কোথায় থাকবেন ঠিক নেই। উনি আবার আজকে এই যে হয়েছে, হ্যাঁ বিজেপিরও লোক বা সাধারণ পাবলিক তারাও একটু উৎসাহিত হয়ে, অতি উৎসাহী। দেখুন, অ্যাকচুয়ালি ভাঙচুর যেটা করার ব্যাপারটা নিয়মের বাইরে গিয়ে, সেটা কিন্তু প্রশাসনের লোকেরা করছেন। এবার হয় না, মানে উৎসুক মানুষ অনেক যন্ত্রণা ভোগ করেছেন, বিশেষ করে বিজেপি যারা করেছেন তাদেরকে টার্গেট করে কেসে ফাঁসানো, মারধর দেওয়া, এসব তো হয়েছে। তো যখন দেখেন তারা যে প্রশাসন এসছে ব্যবস্থা নেওয়ার জন্য, তখন মানুষের মধ্যে উৎসাহ আসে, বাড়ে। তো তারাও কেউ হয়তো হাত লাগিয়েছেন, এটা ঠিক, হাতে লাগিয়েছেন। তাদেরকে উনি হুঁশিয়ারি দিচ্ছেন, মামলা করেছেন, কোথায় কেউ এসডিকে না কাকে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটবেন। সে ছোটার ক্ষমতা আপনাদের আছে, টাকা পয়সা। তবে এখন তো টাকা পয়সা শুনছি কি সব ফ্রিজ করে দেওয়া হয়েছে নাকি, তাও হয়তো আছে অন্য কোথাও। দলের টাকা, এই সরকারের টাকা ছিল না, কিন্তু দলের টাকার অভাব ছিল না, সেই জন্যে নিয়মের তোয়াক্কা না করে 5তলা পার্টি অফিস ওখানে তৈরি করা হয়েছিল। মেন বসবেন, বাবু বসবেন, বসে ওখান থেকে সব প্ল্যানিং হতো, কোত্থেকে কী সব লুটপাট হবে, ভোট লুট থেকে শুরু করে সব কিছু। ব্যাস 7 লক্ষ ভোটে জিতেছি বলে পার্লামেন্টে দেখিয়ে দিলেন। আর যেই আসল ভোট হলো, পুষ্পার এলাকায় পুষ্পা ভোটেই লড়লেন না, মানে আগেই কেটে পড়লেন। আর হেরে ভূত, ওনার নামটা যেটা ছিল, সেখানে ভোট খুবই কম পার্সেন্টেজ পড়েছে। আর উনি ভেবেছিলেন যে বিরাট ভোটে হারবো, সেই জন্য বলে ঘোষণা করেছিলেন 2 দিন আগে আমি লড়ছি না, কিন্তু নামটা ছিল, সেই নামে তো ভোট তো দেখলাম কত পড়েছে। ফলে এই তো হচ্ছে আসল চেহারা। এখন মানুষ দেখছেন পরিবর্তন হয়ে গেছে, এবার সাহসও এসেছে মানুষের কাছে, ভয় আউট হয়ে ভরসা ইন হয়েছে। তো ফলে মানুষও তাদের ক্ষোভের জায়গাটা, এই যে যারা এরকম করছেন, বলছেন, আমি শুনছিলাম যে কম যন্ত্রণা ভোগ করেছি। আজকে উনি আবার মানে অভিষেক আবার ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, দেখে নেবো, ক্যামেরা আছে, ছবি আছে, কাউকে ছাড়বো না। আরে ছাড়ুন, আপনি কত কি করবেন সে আমাদের বোঝা হয়ে গেছে। 2 মাসের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছেন, আপনি কোথায় আপনাকে খুঁজে পাচ্ছেন? উনি কি ক্ষমতার পরিবর্তন হলে আবার নাকি দেখে নেবেন। আর এদিকে ওই আমতলা যাওয়ার সাহস নেই, পার্টি অফিসটা ভাঙা হচ্ছে বিনা বাধায়, দলের কেউ ওখানে নেই,
দলের কেউ নেই, বিনা বাধায় উনি কালীঘাটে পিসির আঁচলের তলা থেকে উনি গাঁগড়াচ্ছেন, এই করব সেই করব, হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা। আসলে এত হুমকি হুঁশিয়ারি দিয়ে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, এমন ক্ষমতা দেখে ফেলেছিলেন, মানে এখনও ঘোর কাটছেন আর কি। এখন ঘোর কাটছে না, তো ঘোর কেটে গেছিলো খানিকটা সোনারপুরে ডিম থেরাপিতে, কিন্তু আবার একটু দেখানোর চেষ্টা হয়তো, দেখো আমি ঘাবড়ে যাইনি, কিন্তু চোখ মুখে যা চেহারা ঘাবড়ে যাওয়ারই ব্যাপার, তবুও দেখানোর চেষ্টা করছে আর কি কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। কিন্তু কোনো কর্মী ওখানেও আসেননি, কোনো কর্মী নেই, কেউ নেই। আর বলছেন কি নিয়ম আছে, হ্যাঁ দেখাতে পারেনি নোটিশের, কিসের ভিত্তিতে নোটিশ দেখাতে পারেনি। আর নোটিশ তো আপনার বোর্ডে দেওয়ালে সেটে দিয়ে এসেছিল, কি তাতে কী লেখা ছিল? সেটা কি প্রেমপত্র ছিল যে নোটিশটা দেওয়া আসা হয়েছিল, দেখা করতে বলা হয়েছিল, সেখানে কি কোনো কারণ উল্লেখ ছিল না? দেখা জানি নি, হিয়ারিং এরিয়া ছিল, ডেট ছিল, আমি যেটা খবর পাচ্ছি যে যাননি তো ওনারা, মানে যাননি কেউ ওখানে। না যাওয়ার আর অনেক অনেক কারণ আছে। এক হচ্ছে সত্যি কাগজপত্র নেই, আবার অনেকের অন্য ভয়ও কাজ করছে না চতুর্দিকে। তো কাগজপত্র থাকলে নিশ্চয়ই ওনারাই যখন আইনি ব্যাপারগুলো চলছে, নিশ্চয়ই আইনজীবীকে দিয়ে হলেও পাঠাতে পারতেন নিজেরা না গেলে, যে দেখুন এই ব্যাপার, পরিচিত মুখ যদি নাও কেউ যান ভয়ে, ডিম থেরাপি বা যদি ওরকম কোনো ভয় থাকে তো পাঠাতে পারতেন। তো ওখানে নোটিশ করা হয়েছে, জানানো হয়েছে, আসেননি, যাননি, উত্তর দেননি। তো কতদিন মানে চুপ করে বসে থাকবে প্রশাসন? সে ভাবছেন সে আগের প্রশাসন, যা খুশি করবো, নিয়মের বাইরে গিয়ে কনস্ট্রাকশন করেছেন, সব করছেন, আবার ভাবছেন এখনও সেটা চলবে। আর হয় সেটা বুঝতে পারেননি হয়তো। তো সেই জন্যে আজকে হঠাৎ করেই বলবো, বুলডোজার চলে আসে বাড়ির সামনে, আর বুলডোজার দেখে এলাকার মানুষও জড়ো হয়ে যান, উৎসাহের সঙ্গে জড়ো হয়ে যান। মানুষের মধ্যে ভয় এসছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই অভিষেকের একটা সময় কত চিৎকার চেঁচামেচি করেছেন, আর তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আলাদা একটা শক্তি এসে গেছে না সবার মধ্যে। তো এসে তারাও হাত লাগিয়েছেন, এখন তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, ছেড়ে দেবো না। আরে বাবা, আপনার ঘরে যারা আছেন তাদেরকে তাকে ধরুন, ঘরের লোকেরাই চলে যাচ্ছেন, ওদেরকে আবার ছেড়ে দেবে না করছেন। তবে দর্শক আজকে একটা কথা বলেছেন উনি, এটা মানে দলের মধ্যে সব চলছে, তো এই যে যারা দল থেকে চলে যাচ্ছেন তারা তো সব ওনার উপরে দোষ দিচ্ছেন যে অভিষেক আছেন বলে আমরা চলে যাচ্ছি, অভিষেককে সরাতে হবে তবে আমরা ফিরে আসব। তো উনি আবার তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। হ্যাঁ, নিজেদের মধ্যে গুতগুতির একটা ব্যাপার, তো এটা দেখিয়ে শেষ করব। আমাদের তো দেখতে শুনতে ভালোই লাগছে। দেখুন উনি তাদের উদ্দেশ্যে, মানে ওই ঋতো শিবির বা এই তাদের উদ্দেশ্যে উনি কী বলেছেন দেখুন। अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूँ भाई। 60 एमएलए गए, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूँ, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूँ, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूँ। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा और कम करता हूँ। आप आओ, आप यही कह रहे हो ना अभिषेक बनर्जी छोड़ देगा, आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा, हम सब आ जाएंगे। आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। তাই তো কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর উপায় নেই। নিজেরাই মানে প্রমাণ করে দিচ্ছেন কাদেরকে নিয়ে দল করতেন। এখন কে বালিশ চাটা, কে দুর্নীতিগ্রস্ত, এখন সব চিনতে পারছেন। আর যখন দলে ছিলেন তখন সব ভালো, তখন যদি কোনো এজেন্সি যেত কারোর বিরুদ্ধে তখন বলতো পলিটিক্যালি আসছে। এখন বলছেন ওদিকে চলে গেছে আর তাদেরকে ধরছে না। তো আপনার দলে যখন ছিল তখন তো এজেন্সি আসতো, তখন কেন তাহলে ওইসব কথাগুলো বলতেন? আর কাদেরকে নিয়ে তাহলে দল করছেন? এখন যারা চলে গেছেন সব বলছেন বালিশ চাটা, অমক তমক, তার মানে কাদেরকে নিয়ে দল করতেন? নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে আপনাদের দলটা কতটা দুর্নীতিগ্রস্ত দল ছিল। এখনও হয়তো কিছু লোক আছেন, নিজেরাই প্রমাণ করছেন।
নিজেকে মহান করতে, এটা নিজেকে মহান করতে চাইছেন, হ্যাঁ, যে এখন হেরে গেছে বলে আমার দোষ, যখন জিতেছিলাম তাহলে আমার ক্রেডিট, অমক তমক। কিন্তু কাদেরকে নিয়ে দলটা করতেন তারাই বা কেন বিশ্বাস করছেন না, তারাই বা কেন চলে গেলেন? আর ওখানে যে পুরোপুরি বাঁচার ওরকম অত আশা করার কোনো কারণ নেই, সে ব্যবস্থা হবে, আমরা বুঝতে পারছি বিজেপির কৌশল। কিন্তু আপনাদেরকে যে আপনারা যে শেষ হচ্ছেন সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হতে পারে প্রথমে আপনাদেরকে শেষ করার একটা কৌশল চলছে বিজেপির তরফ থেকে, কেউ বলতে পারেন, সেটা আমরা ধরতেও পারি। তো একদিকে দেখছি আপনাদের শেষ, বড় শত্রু ঘায়েল, আর দ্বিতীয়ত আপনাদেরকে ছেড়েই লোকজন পালাচ্ছেন, আপনাদের বিশ্বস্তরা, আর তৃতীয়ত আপনারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে আপনার দলে দুর্নীতিগ্রস্তরা ছিলেন। তো এরপর মানুষের কাছে কী মুখ নিয়ে ভোট চাইবেন? আবার যাদেরকে নিয়ে বলতে যাবেন ভোট দিন, তারাও আবার কোনো দিন পর মানে কিছুদিন পর চলে যাবেন, তাদের কথা তো আবার ফের বলবেন যে ওরা দুর্নীতিগ্রস্ত, বালিশচাটা, তাই চলে গেছেন। তো মানুষ আপনাদেরকে কী করে বিশ্বাস করবেন? যখন ভোট হচ্ছিল, এই যারা চলে গেছেন তাদেরকে তো মমতা ব্যানার্জি মুখ হিসেবে প্রচার করেছিলেন যে ভোট দিন, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিন। আর এখন নিজেরাই বলছেন ওরা অমক, ওরা তমক। তাহলে আপনারাই তো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। সব তো জানতেন আপনারা কে কেমন, তো তাহলে কেন এরকম করেছিলেন কেন? তাহলে তাদের হয়ে ভোট চেয়েছিলেন কেন? এখন কি আঙুর ফল টক হয়ে যাচ্ছে? আঙুর ফল টক, চলে গেছেন, কোনো করতে পারছেন না, লোক রাখতে পারছেন না, সাফাই দিয়ে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু বাঁচছেন না। সে হাতির মতো অবস্থা, যত ছটকাচ্ছেন তত কিন্তু কাদাতে গাড়ছেন। এমন গেড়ে গেছেন যে উনি আমতলায় পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, উনি আর ঘর থেকে বেরোতে পারছেন না, কালীঘাট থেকে বসে পিসির ওই এতে চালাতে বসে উনি গাগড়াচ্ছেন, দেখাচ্ছেন আমি কত বীর। আবার পিসি বলেন বাঘ, এমন বাঘ যে গেটের বাইরে বের হওয়ার ক্ষমতা নেই। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।